স্বামী থাকতো এক মা আর মেয়ে। তাদের আর্থিক অবস্থা বেশি ভালো ছিল না। তারা তাদের বাড়িতে সবজি চাষ করতো, আর সেই সবজি বিক্রির টাকা দিয়ে কোনো বড় হয়েছে, ওগুলো তুলে বাজারে বিক্রি করে আসো। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি ঝুড়িটা বের করে দাও। বাজারে গিয়ে সে তাদের বাগানের টমেটোগুলো বিক্রি করা শুরু করে। এই টমেটোগুলো কত করে কেজি দিয়া? দিয়া স্বল্প লাভে টমেটোগুলো বিক্রি করে বাসায় চলে আসে। বাসায় এসে টমেটো বিক্রির টাকা মায়ের হাতে তুলে দেওয়ার পর দিয়ার মা বলে, মাত্র এই কটা টাকা? এই সামান্য টাকা দিয়ে তো আমাদের কোনো লাভই থাকবে না। কি করবো মা? বাজারে টমেটোর দাম, টমেটোগুলো নষ্ট করার চাইতে বিক্রি করে দিয়ে আসি। থাক তাহলে, হাত মুখ ধুয়ে খেতে চলে আয় এখন। পরের দিন সকালে দিয়া আবার তাদের বাগানের সবজিগুলো তুলে বাজারে বিক্রি করতে নিয়ে গেল। কিন্তু বাজার থেকে ফিরে আসার পর সে তার মাকে কোথাও দেখতে পেল না। মা আবার এই সময় কোথায় গেল? কোথাও তো খুঁজে পাচ্ছি না। হঠাৎ করে দিয়া দেখলো তার মা পুকুর পাড়ের কাছে পড়ে আছে। মা, কি হয়েছে তোমার? তুমি মাটিতে পড়ে গেলে কিভাবে? হঠাৎ করে কি হলো বুঝলাম না। মা বললাম, কালকে টাকা শোধটুকুও পেলাম না। আচ্ছা মা, তোমার আর এখন কষ্ট করে কথা বলতে হবে না, আমি তোমাকে ঘরে নিয়ে যাচ্ছি। দিয়া তার মাকে ঘরে রেখে এসে ডাক্তারকে তাদের বাসায় ডেকে নিয়ে আসলো। ডাক্তার সবকিছু পরীক্ষা নিরীক্ষা করে দিয়াকে বললেন, তোমার মার ব্রেন টিউমার হয়েছে, তাকে বাঁচাতে চাইলে দ্রুত অপারেশন করাতে হবে, আর এর জন্য অনেক টাকার প্রয়োজন। আপনি টাকার কোনো চিন্তা করবেন না ডাক্তার, আমি সব ব্যবস্থা করছি। আপনি মার অপারেশনের প্রস্তুতি নিন। ঠিক আছে, আমি তাহলে আজ আসি। তুমি যত দ্রুত সম্ভব টাকা জোগাড় করে তোমার মাকে নিয়ে আমার কাছে চলে এসো। দিয়া টাকার জন্য তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে সাহায্য চাইল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হলো না। দিয়া কিভাবে কি করবে বুঝতে না পেরে নদীর পাড়ে বসে কান্না করছিল। তখন নদীর পাড় থেকে উঠে এলো এক জলপরী। এই মেয়ে, কি হয়েছে তোমার? এভাবে নদীর পাড়ে বসে কাঁদছো কেন? আমার মা অনেক অসুস্থ, তার অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। এত টাকা আমি কিভাবে জোগাড় করবো কিছু বুঝতে পারছি না। এই কথা, শোনো তাহলে, ওই বড় পাহাড়ের উপরে অনেক ভালো আর দয়ালু একটা নীলপরি থাকে, যে সবার বিপদে সাহায্য করে। তুমি যদি তাকে তোমার সমস্যার কথা বলো, আমি নিশ্চিত সে তোমাকে সাহায্য করবে। ঠিক আছে জলপরি, আমি এখনই নীলপরির কাছে যাব। তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু দাঁড়াও, একটা সমস্যা আছে। নীলপরির ঘরে ঈর্ষান্বিত হয়ে এক ডাইনি তাকে আটকে রেখেছে। তুমি যদি সেই ডাইনির হাত থেকে নীলপরিকে ছাড়াতে পারো, তবেই সে তোমাকে সাহায্য করতে পারবে। ঠিক আছে জলপরি, আমি সাবধানে থাকবো। আমার মাকে বাঁচানোর জন্য আমি নিজের জীবনও বাঁচিয়ে রাখতে পারবো। যেভাবেই হোক আমি নীলপরিকে বাঁচাবো। দিয়া হাঁটতে হাঁটতে দৌড়ে সে পাহাড়ে চলে গেল নীলপরিকে বাঁচাতে। সেখানে গিয়ে সে প্রথমেই দেখতে পেল একটা সুন্দর নীল ফুলের গাছ। যখনই সে ফুল গাছের একটা ফুল ছিঁড়তে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠস্বর বলে উঠল, তুমি আমার ফুল গাছের ফুল কেন ছিঁড়তে চাইছো? আমি দুঃখিত, আসলে আপনার ফুল গাছের ফুলগুলো অনেক সুন্দর, তাই একটা ফুল নিতে চেয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না। তাই না হয় বুঝলাম, কিন্তু তুমি এই পাহাড়ে কি করছো? এখানে তো সহজে কেউ আসে না।
আমি আসলে নীলপরির খোঁজে এখানে এসেছি। তুমি কি বলতে পারবে নীলপরিকে কোথায় আটকে রাখা হয়েছে? না, নীলপরিকে কেন দরকার তোমার? আসলে আমি একটা বিপদে পড়ে নীলপরির কাছে এসেছি। সে ছাড়া অন্য কেউ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারবে না। এখানে কোনো নীলপরিকে আটকে রাখা হয়নি। তুমি ভুল শুনেছো। এই পাহাড়ে অনেক ভয়ানক পশু পাখি আছে। বিপদে না পড়তে চাইলে রাত হওয়ার আগেই এখান থেকে বাড়ি ফিরে যাও। রিয়া পাহাড়ে আরো কিছুক্ষণ ঘোরাফেরা করলো, কিন্তু নীলপরির কোনো খোঁজ না পেয়ে হতাশ হয়ে যখন সে বাড়ি ফিরে যাচ্ছিল, তখনই সেই নীলফুলের গাছ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। কে তুমি? আর নীলপরিকে কেন খুঁজছো? আমার মা অসুস্থ, তার অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। আমি বলল নীলপরি পারবে আমাকে সাহায্য করতে। সে সবাইকে সাহায্য করে, তাই জলপরীর কথা মতো নীলপরিকে খুঁজতে এখানে চলে এলাম। আমি হচ্ছি সেই নীলপরি যাকে তুমি এতক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছ। কিন্তু তুমি তো একটা ফুলের গাছ, তুমি কিভাবে নীলপরি হবে? তুমি একটু আগে যে মহিলাটার সাথে কথা বলছিলে, সে হচ্ছে আসলে এক ডাইনি। মানুষের সামনে সে অন্য রূপ ধরে। সেই ডাইনির অভিশাপে আমি আজ ফুল গাছের রূপে বন্দী। এখন তবে কি করে তুমি আবার তোমার আগের রূপে ফিরে যেতে পারবে? আমার গাছের ফুল ছিঁড়ে যদি তুমি কোনোভাবে সেই ফুল ডাইনির শরীরে লাগাতে পারো, তবেই আমি আবার আমার আগের রূপে ফিরে যেতে পারবো। তখনই মানুষ রূপ ধরে সে ডাইনিটা আবার সেখানে আসলো। সে দিয়াকে আবার তার ফুল গাছের কাছে দেখতে পেয়ে বলল, তুমি এখনো যাওনি? আবার কি আমার ফুল গাছে ফুল ছিঁড়তে এসেছো? আপনি তখন জঙ্গলের ভয়ানক পশু পাখিদের কথা বলে আমাকে সাবধান করে দিয়েছিলেন, তাই ভাবলাম যাওয়ার আগে আপনাকে একটু উপহার দিয়ে যাই। এতক্ষণ আপনারই অপেক্ষা করছিলাম। কি উপহার দিতে চাও আমাকে? আপনার হাতটা বাড়ান, এখনই দিচ্ছি আপনার উপহার। টিয়া ডাইনির হাতে নীলপরির গাছের নীল ফুল দিল। ডাইনি সেই ফুল হাতে নেওয়ার সাথে সাথে তার রূপ পরিবর্তন হয়ে তার আসল রূপে ফিরে গেল, আর নীলপরিও তার আসল রূপ ফিরে পেল। রিয়া, তুমি ওই পাথরের আড়ালে গিয়ে লুকো, ডাইনিকে আমি দেখছি। রিয়া পাথরের আড়ালে গিয়ে লুকোনোর পর ডাইনি আর নীলপরির মাঝে লড়াই শুরু হলো। অনেকদিন বন্দি থেকেছি আমি তোমার কাছে, এবার আর নয়, আর কাউকে কষ্ট দিতে পারবে না তুমি। এই বলে নীলপরি আকাশের দিকে তার জাদুর লাঠি ঘোরালো। তখন আকাশ থেকে বৃষ্টির পানির বদলে লিলির টুকরো মাটিতে আছড়ে পড়তে লাগলো। ডাইনি অনেক চেষ্টা করেও সেই বৃষ্টি থেকে পালিয়ে বাঁচতে পারলো না। ধারালো নীলের আঘাতে সে মারা গেল। এবার তুমি বেরিয়ে এসো দিয়া, আর এখান থেকে কিছু হীরের টুকরো নিয়ে যাও তোমার সাথে। এগুলো বিক্রি করে তুমি তোমার মায়ের অপারেশন করাতে পারবে। এখন আমি আমার মায়ের জীবন বাঁচাতে পারবো। নীলপরি, তোমার এই উপকারের কথা আমি কোনোদিনই বলবো না। তোমাকে অনেক ধন্যবাদ। তুমিও তো আমাকে ডাইনির হাত থেকে মুক্ত করেছো, নয়তো আমি এখনো ডাইনির কাছে বন্দি থাকতাম। ধন্যবাদ দিয়ে আমাকে ছোট করো না। দিয়া হিরে বিক্রির টাকা দিয়ে তার মায়ের অপারেশন করায় এবং বাকি টাকা দিয়ে বড় একটা হাসপাতাল তৈরি করে, যেখানে গরিব ও অসচ্ছল মানুষেরা বিনা পয়সায় চিকিৎসা নিতে পারে।